হাকিম সাহেব, হাকিম সাহেব বাড়ি আছেন? বলি ও হাকিম সাহেব, বেঁচে আছেন? কে? কেমন আছেন হাকিম সাহেব? কে তুমি? চিনতে পারলাম না তো। আমি গোপাল, গোপাল ভাঁড়, মহারাজের বেতন করা ভাঁড়। গোশাল? গোশালা যেতে চাও, এখানে এসেছো কেন বাপু? সর্বনাশ, এই যে দেখছি কানে কিছুই শোনে না। ফোঁড়া কাটতে হবে। কি কি গোড়াতে, কি গোড়াতে কি হবে? ফোঁড়া ফোঁড়া কাটতে হবে। ও, গোশালায় ফোঁড়া কাটতে হবে? কোন গরুর কি হলো বাবা? আপনি এখন চলুন, পারবেন তো? না না, মারবো না। ফোড়া আমি কত কেটেছি এককালে, ঘ্যাচ ঘ্যাচ করে কেটেছি। তুমি দাঁড়াও, আমি কাঁচি নিয়েই আসছি। গম্ভীর। বেশ বলেছ কবি, বেশ বলেছ। তা বিজ্ঞানী, তোমার কথার উত্তরে বলি, রাজকোষের অবস্থা ভালো নয়। তুমি জানো, মানে যদিও তোমার জানার কথা নয়, আমি শুধু আমার জন্মতিথি উপলক্ষ পালন না করে খরচের কিছু ওই সাশ্রয় করেছি মাত্র, আর সেটাও আমার রাজ্যের প্রজাদের কথাই ভেবে। রাজকোষের কথা আমাদের কারোরই জানার কথা নয় মহারাজ, সেটা তো একমাত্র খাজাঞ্চি বলতে পারেন। কিন্তু খাজাঞ্চি অসুস্থ জানিয়েছে, তাই সে আসতে পারবে না। মহারাজ অনুমতি দিলে একটা কথা বলতে পারি। নিশ্চিন্তে বলো গোপাল। খাজাঞ্চি অসুস্থ, বাড়িতে আছে, বিশ্রাম নিচ্ছে, খুব ভালো কথা। কিন্তু খাজাঞ্চির সাথে যার নীতি ওঠা বসা, যে রাজকোষের সব কথাই জানে, সে কেন গত 4 দিন ধরে রাজসভায় আসছে না, সেটা কি কেউ বলতে পারবে? তুমি মন্ত্রীর কথা বলছো, তাই তো গোপাল? আমার মনে হচ্ছে মন্ত্রী নিশ্চয়ই কোনো ফন্দি আঁটছে, না হলে আগে তো কখনো এরকম হয়নি যে মন্ত্রী 4 দিন ধরে আসছে না। কি বলছো কি গোপাল? না না না, আমার মনে হয় না মন্ত্রী কখনো এরকম করবে। কারো সম্বন্ধে প্রমাণ না থাকলে শুধু শুধু এই ধরনের সন্দেহ তো রাজার শোভা পায় না। আপনি একদম ঠিক কথা বলেছেন মহারাজ, রাজার এটা শোভা পায় না, কিন্তু ভাঁড় যদি ভাবে তাহলে হয়তো শোভা পায়। গোপাল, বলো তো তুমি ঠিক কি বলতে চাইছো? আমি বলতে চাইছি মহারাজ, রক্ষীদের আপনি মন্ত্রীর বাড়ি পাঠান, ওরা দেখে এসে বলুক মন্ত্রী সত্যি অসুস্থ কিনা, না হলে বুঝবো আমি যা ধারণা করেছি তাই। তোমার আর মন্ত্রীর সম্পর্ক কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। যাই হোক, তুমি যখন বলছো, আমি এক্ষুনি মন্ত্রীর বাড়িতে 2 প্রহরীকে পাঠাচ্ছি, ওরা মন্ত্রীর খবর নিয়ে আসুক। প্রহরীগণ, প্রণাম মহারাজ। এক্ষুনি মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়ে খবর নিয়ে এসো। বলবে মহারাজ বিশেষ চিন্তায় আছেন যে কেন উনি আসছেন না। যথাজ্ঞা মহারাজ। আমার মন্ত্রীকে বিশ্বাস হয় না, ওই পাজি মন্ত্রী যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে। ওরে বাবারে, ওরে ওরে বাবারে, কি যন্ত্রণা! ও মা গো, ও গেলাম রে। কবে যে এই যন্ত্রণা শেষ হবে কে জানে। ও ও প্রণাম নেবেন মন্ত্রী মশাই, মহারাজ আমাদেরকে পাঠিয়েছেন আপনাকে দেখতে আসার জন্যে। সে আমি বুঝতে পেরেছি। ও কদিন রাজসভায় যেতে পারিনি যে। ওরে বাবারে। মন্ত্রী মশাই, আপনার ঠিক কি হয়েছে? মানে মহারাজকে আপনার অবস্থাটা বলতে হবে, সেই কারণেই আমরা জানতে চাইছি। ফোঁড়া হয়েছে রে, ফোঁড়া, ভীষণ কষ্ট পাচ্ছি। ও আগে সেটা বুঝতে পারছি, কিন্তু আপনি উপরে শুয়ে আছেন কেন যদি বলেন? সোজা হয়ে শুতে পারছি না তাই। কিন্তু মন্ত্রী মশাই, আপনি সোজা হয়ে কেন শুতে পারছেন না? তোমরা দুজনেই আস্ত উজবুক, সেটা আমি জানি। তাও বলছি, আমি ফোঁড়ার যন্ত্রণায় উপর হয়ে শুয়ে আছি। ও, এখনো বুঝতে পারলাম না মন্ত্রী মশাই, ফোঁড়া আপনার ঠিক কোথায় হয়েছে? হতভাগা, সব জানতে হবে। আগে মহারাজের তো সেরকমই নির্দেশ। মহারাজকে গিয়ে বল আমার ফোঁড়ার যন্ত্রণা কমে গেলেই আমি রাজসভায় যাব। আশা করি 2-1 দিনের মধ্যেই। কিন্তু ফোঁড়া আপনার কোথায় হয়েছে সেটা বললেন না তো। ওরে হতভাগা,
ও তোদের অত জেনে কি কাজ, হ্যাঁ? ও ও, বুঝতে পারছিস না? উপুর হয়ে শুয়ে আছি যখন, কোথায় আমার ফোড়া হয়েছে, হ্যাঁ? ওরে হতভাগা, মহারাজকে গিয়ে বল ফোড়া হয়েছে আমার পশ্চাৎ দেশে। আমি ভালো করে সোজা হয়ে শুতে পর্যন্ত পারছি না। ওরে বাবারে, ওরে বাবারে, কি যন্ত্রণা। ও ও, যা শিগগি যা। যথাজ্ঞা মন্ত্রীমশাই। মহারাজ, আমরা দুজন মন্ত্রীমশাইয়ের বাড়ি গিয়েছিলাম, গিয়ে দেখি মন্ত্রীমশাই উপর হয়ে শুয়ে আছেন। হ্যাঁ, মন্ত্রী উল্টে পড়ে শুয়ে আছে, এ তো ঘোর অনর্থ। যে রাজ্যের মন্ত্রী উল্টো হয়ে শুয়ে থাকে সে রাজ্যের তো অমঙ্গল। যাই হোক, প্রহরী বলো বলো। মন্ত্রীমশাই যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। হ্যাঁ, মন্ত্রীর যন্ত্রণা? মন্ত্রীর কাছ তো মন্ত্রণা, তবে তার কিসের যন্ত্রণা? আগে মন্ত্রীর বিস্ফোরা হয়েছে, কিন্তু সেই যন্ত্রণায় মন্ত্রীমশাই খুবই অসহায়ের মতো শুয়ে আছেন। বিস্ফোরা? যে ফোড়ার গোড়ায় বিষ, যন্ত্রণা অহর্নিশ। কিন্তু মন্ত্রী উল্টো হয়ে শুয়েছিল কেন? আগে সেই কথা জিজ্ঞেস করাতে মন্ত্রীমশাই রেগে গেলেন। রেগে গেলেন? মহারাজ, এমন কোনো জায়গা থাকতে পারে যেখানে ফোঁড়া হলে মানুষ রেগে যায়? পণ্ডিত, সেটা তুমি ভালো জানো। তোমরা বলো তো প্রহরী। মন্ত্রীমশাই আমাদের বললেন, যা গিয়ে মহারাজকে বল আমার পশ্চাৎ দেশে ফোড়া হয়েছে। হে হে। ঠিক আছে প্রহরী, ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, মন্ত্রীর মনের সমস্ত বিষ এখন ফোঁড়া হয়ে বাইরে বেরিয়ে আসছে। কোপা, এখন এসব কথা বলার সময় নয়। আমাদের এক্ষুনি সবার মন্ত্রীকে দেখতে যাওয়া দরকার। রাজবৈদ্য এখন বিদেশে, তাহলে মন্ত্রীর চিকিৎসা কে করবে? আগে দেখি মন্ত্রীর কি অবস্থা, তারপর বৈদ্যর ব্যাপারে ভাবা যাবে। এখন চলো চলো তো সবাই। সেপাই, তোমরা ভেতরে গিয়ে মন্ত্রীকে খবর দাও, বলো মহারাজ দেখা করতে এসেছেন। যথা আজ্ঞা মহারাজ। আপনারা মার্জনা করবেন, কিন্তু মহারাজের নির্দেশে আমরা এসেছি। বাইরে মহারাজ অপেক্ষা করতেন, তিনি মন্ত্রী মশাইকে তো দেখতে এসেছেন। তাই আমি এক্ষুনি মহারাজকে অভ্যর্থনা করে ভেতরে নিয়ে আসছি। না গিন্নি, তোমাকে যেতে হবে না, মহারাজ নিজে এসেছেন আমাকে দেখতে। আমি নিজেই যাচ্ছি তাকে নিয়ে আসতে। কিন্তু তুমি কি পারবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবো। সেপাইরা, তোমরা গিয়ে মহারাজকে বলো আমি এক্ষুনি আসছি। গিন্নি, আমাকে আলগা করে একটু একটু সোজা করে দাও তো, সোজা করে দাও। দেখি। বাবারে, কি যন্ত্রণা, কি যন্ত্রণা! একভাবে শুয়েছিলাম তাতে এরকম, কিন্তু এখন দাঁড়াতে ঘোড়ার ব্যথার সাথে পা দুটো ঝিমঝিম করছে। থাক তাহলে, তোমাকে যেতে হবে না, ওদিকে মহারাজ অপেক্ষা করছেন। না না, আমি পারবো, চিন্তা করো না, চিন্তা করো না। আমার কি সৌভাগ্য! ওরে বাবা, মহারাজ স্বয়ং আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। আসুন মহারাজ, আসুন আসুন মহারাজ। সে না হয় ঠিক আছে, কিন্তু তোমার এ কি অবস্থা? আহা, মন্ত্রীমশাই, আপনাকে দেখে বড় দুঃখ হচ্ছে, কিন্তু আমি দেখছি ফোঁড়ার কল্যাণে আপনি বেশ নাচতেও শিখে গেছেন। হায়, এটা আমি বুঝেছি স্পষ্ট। মন্ত্রীমশাইয়ের আজ বড় কষ্ট। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন বেশি কথা না বলাই ভালো। সত্যি মন্ত্রী, তোমাকে দেখে না আমার কষ্টই হচ্ছে, কিন্তু সমস্যা হলো রাজবৈদ্য তো এখন রাজ্যের বাইরে। হ্যাঁ, তিনি থাকলে কোনো সমস্যা ছিল না। রাজ্যতে কি বলতে পারবেন আমায় আর কতদিন এই যন্ত্রণা বয়ে বেড়াতে হবে? ঘোড়ার যন্ত্রণা কবে কমবে তো আর গণনা করে বলা যায় না, তবে গণনায় দেখেছি আপনার শনি খারাপ। আজই তো শনিবার, বিষে বিষে বিষক্ষয় করতে হবে।
ও গোপাল, তুই এক্ষুনি হাকিমকে খবর দাও। হাকিম এসে মন্ত্রীর ফোঁড়াটা কেটে দেবে। হ্যাঁ ওরে বাবা রে, মরে যাব রে, মরে যাব। এছাড়া আর তো কোনো উপায় নেই যে মন্ত্রী। মন্ত্রীর হলো ফোঁড়া, আর এখন আমাকে ছুটে যেতে হচ্ছে হাকিমের বাড়ি। কিন্তু হাকিম কি বেঁচে আছে? বহুকাল আগে দেখেছিলাম, তখনই সে বুড়ো। এখন যদি সে বেঁচে না থাকে, ওটাই মনে হচ্ছে হাকিমের বাড়ি। হাকিম সাহেব, হাকিম সাহেব বাড়ি আছেন? বলি, ও হাকিম সাহেব, বেঁচে আছেন? কে? কেমন আছেন হাকিম সাহেব? কে তুমি? চিনতে পারলাম না তো। আমি গোপাল, গোপাল ভাঁড়, মহারাজের বেতনকারা ভাঁড়। গোশাল? গোশালা যেতে চাও, এখানে এসেছো কেন বাপু? সর্বনাশ, এই যে দেখছি কানে কিছুই শোনে না। ফোঁড়া কাটতে হবে। কি কি গোড়াতে কি হবে? ফোঁড়া ফোঁড়া কাটতে হবে। ও, গোশালায় ফোঁড়া কাটতে হবে? কোন গরুর কি হলো বাবা? আপনি এখন চলুন, পারবেন তো? না না, মারবো না। ফোঁড়া আমি কত কেটেছি এককালে, ঘ্যাচ ঘ্যাচ করে কেটেছি। তুমি দাঁড়াও, আমি কাঁচি নিয়েই আসছি। বাবা, কতদিন পরে ফোঁড়া কাটবো। গরুর ব্যাপার। এই কাঁচি দিয়ে সব গরু ঘোড়ার ফোঁড়া কেটে দেওয়া যায়, একেবারে ঘ্যাচ ঘ্যাচ করে। এই বাড়িতে তোমার গরু আছে? গরু না, মানুষ, মানুষের ফোঁড়া। না, না, যার খুশি ফোঁড়া হোক, ফোঁড়া দেখলেই আমি কেটে দেব। ওরে বাবা, এ যে দুটো বিষ ফোঁড়া। আমি একটা আগে কাটি, চিন্তা নেই, কাঁচি দিয়ে কচ কচ করে কেটে দেব। ওরে বাবা রে, ও হাকিম সাহেব, একটু আস্তে করে কাটবেন। হ্যাঁ হ্যাঁ। ও বাবা গো, মেরে ফেললে গো। গোপাল, তুমি আর হাকিম খুঁজে পেলে না? ওরে বাবা রে। এই যে ফোঁড়া একেবারে ফালা ফালা করে দিয়েছি। না না, দূর হও এখান থেকে, দূর হও। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারবো না। ওরে বাবা রে, এই যাবে কিনা বলছি, যাবে কিনা? না গেলে কিন্তু সেরেছে। এই যে মনে হচ্ছে হাকিমকে গলা টিপে মেরে দেবে। হাকিম সাহেব, চলুন। মা গো, ও কচ কচ ঘচ ঘচ, কত ফোঁড়া আছে বলো? সব কেটে দেব, আমি ফোঁড়া কাটার ওস্তাদ। বলি, মন্ত্রী মশাইয়ের স্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল জানো? তাই নাকি? আমাকে বললো মন্ত্রী মশাই নাকি খুব ভয় পাচ্ছে জানো। ওই তুমি হাকিমকে নিয়ে আবার ওনার আরেকটা ফোঁড়া কাটাতে যাবে। কাটাতে দিলে তো বাবা, একটা কাটতেই ওনার যা চোট। বলো গোপাল, বলো, খবর বলো। মহারাজ, আপনার কথা মতো আমি বুড়ো হাকিমকে নিয়ে গিয়েছিলাম মন্ত্রী মশাইয়ের বাড়ি। হাকিম একটা ফোঁড়া কেটেও দিয়েছে, কিন্তু আরেকটি ফোঁড়া মন্ত্রী মশাই কাটতে দেয়নি। সে কি? তাহলে উপায়? মন্ত্রী মশাই যেরকম চিৎকার করছিলেন, তাতে মনে হচ্ছিল উনি হাকিমকে মেরেই ফেলবেন। সেনাপতি। আজ্ঞে মহারাজ। এক্ষুনি যাও মন্ত্রীর বাড়ি, দেখে এসো কেমন আছে মন্ত্রী। জি আজ্ঞে মহারাজ।
দেখেছো গিন্নি, কটা দিন রাজসভায় না গেলে সবাই কিরকম চোখে অন্ধকার দেখে। আমাকে ছাড়া যে মহারাজের কোনো গতি নেই সেটা আমি জানি। কিন্তু মন্ত্রীমশাই, মহারাজকে আমি কি বলবো? কি আর বলবে, আমার একটা ফোঁড়া কেটে দিয়েছে, আর একটা ফোঁড়া কাটার দরকার নেই। আমি কাল রাজসভায় যাব, একটা ফোঁড়া নিয়েই যেতে পারবো। যথা আজ্ঞা মন্ত্রীমশাই, আমি মহারাজকে এক্ষুনি সেই সংবাদই জানাচ্ছি। সব ওই শয়তান গোপালের জন্যে। ওই ইচ্ছে করে একটা বুড়ো হাকিমকে এনেছে, বেটা কানে শোনে না। আমি যন্ত্রণায় চিৎকার করলেও খালি বলে চলেছে কচকচ ঘচ ঘচ। আমি ওই গোপালকে ছাড়বো না। তুমি যাও গিন্নি, বটতলার পাশে দেখবে বটা আর ঘটাকে, ওদের আমার চাই চাই। মন্ত্রী তোমাকে এই কথা বললো সেনাপতি? হ্যাঁ মহারাজ, মন্ত্রীমশাই কষ্ট করে হলেও কাল রাজসভায় আসবেন বলেছেন। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। বাহ বাহ বাহ, একটা ফোঁড়া কাটতেই মন্ত্রী অনেক সুস্থ হয়ে গেছে। বাহ বাহ। কিন্তু মহারাজ, আমাদের মন্ত্রীমশাইয়ের জন্য ভালো বসার ব্যবস্থা করতে হবে। রাজসভা চলাকালীন মন্ত্রীমশাই অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবেন না। ঠিক বলেছ গোপাল, ঠিক। এক্ষুনি একটা ভালো বসার জায়গা করতে হবে মন্ত্রীর জন্য। জঙ্গলে যা, বাবলা গাছের কাঁটা তোল আর গোপালের সিংহাসনের গদিতে রেখে দে। গোপালের কথা ভেবেই হাসি পাচ্ছে। না হেসে কাজটা মন দিয়ে কর। কিন্তু মন্ত্রী মশাই, আমরা রাজসভায় ঢুকবো কি করে? দুজনের দুটো কান আমার মুখের সামনে নিয়ে আয়, সব বলবো ফিস ফিস করে। দেওয়ালেরও কান আছে, হ্যাঁ। লেবুটা আমার দিকে ছড়, আমি ওটা লুফে নেব। স্কুলতে লেবুটা ধরতে পারলি না? তুই এমন জোরে ছুড়লি, আমি ভালো করে তো দেখতেই পেলাম না। এখন এই জঙ্গলে কোথায় খুঁজবো? এই লাফলা, একটা খচখচ শব্দ শুনতে পাচ্ছিস? প্রচুর কাঁটা। এ হলো বাবলা গাছের জঙ্গল। এই কাঁটা এবার গোপালের রাজসভার গদিতে ঢুকবে। কাল গোপাল রাজসভায় বসলেই যে কি হবে ভাবলেই কেমন একটা। মন্ত্রী মশাই জব্বর ফাঁদ পেতেছেন। বলিস কি রে, রাজসভায় আমার বসার গদিতে বটা আর ঘটা বাবলা কাটা ঢুকিয়ে দিচ্ছে? হ্যাঁ গো দাদু, আমরা নিজের কানে শুনে এসেছি। ওরা আজই ঢুকবে, এটা মন্ত্রী মশাই ওদের করতে বলেছে। আজ রাতের অন্ধকারে ওরা এটা করবে। দাদু, তার আগে যদি আমরা সবাই মিলে গিয়ে ওদের ধরে ফেলি। সেটা করাই যায়, কিন্তু যে এটা ওদের করতে বলেছে তাকে কিছু করা যাবে না। তোরা চিন্তা করিস না, ওদের বাবলা কাটা আমার গদিতে বসাতে দে। কি প্রহরী, তোমার ছুটি নেই? মন্ত্রী মশাই সুস্থ হয়ে গেছে বলে সবাই কিরকম আনন্দ করছে বাইরে দেখো। ভালো খাবারের ব্যবস্থা আছে। হ্যাঁ। আহা, যেতে তো বড় ইচ্ছে করছে, কিন্তু আমাদের তো পাহারা দেওয়ার কাজ। আরে চিন্তা করছো কেন? এই রাতের বেলা কে আসবে? হ্যাঁ, তার চেয়ে এক কাজ করো, তুমি ওর সাথে যাও আর কিছু খেয়ে নাও। আরে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি তো আছি। হ্যাঁ, তোমার জন্য এইটুকু করব না? চলো চলো আমার সাথে। বাহ, এই যে মেঘ না চাইতেই জল, দরজাতে প্রহরীও নেই দেখছি। যাক, কাজ সেরে ফেলেছি। হ্যাঁ, এবারে পালাই। বুঝেছি, প্রহরীকে এরা কোনোভাবে হাত করেছে। যাক, আমার সুবিধেই হলো। ঘুঘু দেখেছে।
এবার আমি ফাঁদ দেখাবো। বাহ, মন্ত্রীর জন্য বেশ সুন্দর গদি, সুন্দর সিংহাসন। আমার গদিটাও সুন্দর, তবে কাল আমি মন্ত্রীর গদিতে বসবো। কাজ শেষ। মন্ত্রী, তুমি তো এখন অনেক সুস্থ, কি তাই তো? আগে হ্যাঁ মহারাজ। তোমাকে রাজসভায় দেখে না বড়ই খুশি হলাম। গোপাল এখনো আসেনি। গোপাল যে কখন আসবে সেই আশাতেই আছি। এ কি মন্ত্রী, তুমি দাঁড়িয়ে কেন? এই দেখো, তোমার জন্য সুন্দর বসবার ব্যবস্থা করা হয়েছে। তোমাকে আজ দাঁড়িয়ে থাকতে হবে না। আগে মহারাজ, সবই আপনার ইচ্ছে। হ্যাঁ বসো মন্ত্রী, বসো, বসে পড়ো। ওরে বাবা রে, আমার কি ফুটলো! ও কি হলো? মহারাজ, মন্ত্রীর জন্য এমন একটি ব্যবস্থা করা হয়েছিল যাতে মন্ত্রীর আরেকটি ফোঁড়াও ফেটে যায়। কই দেখি দেখি, কি এই যে বাবলা গাছের কাঁটা মনে হচ্ছে। বাবা গো, গেলাম গো। মন্ত্রী এই বাবলা কাঁটা বটার ঘটাকে তুলে আনতে বলেছিল। বটা প্রহরীকে নানা কথা বলে সরিয়ে দেয়, আর সেই সুযোগে বাবলা কাঁটা আমার বসার গদিতে লাগিয়ে দেয় যাতে এই কাঁটা আমার ফোটে। আমি সুযোগ বুঝে আমার আর মন্ত্রীর গদি পাল্টাপাল্টি করে দিয়েছি মাত্র। গোপাল, তোমার বুদ্ধির কাছে সবাই হার মানবে। কি মন্ত্রী, এবার বুঝেছ তো? যাক, এবার তুমি পুরো সুস্থ হবে, আর আর তোমাকে দাঁড়িয়েই থাকতে হবে। গোপাল, গোপাল, আমি তোমায় ছাড়বো না।